আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা। আমি মোহাম্মদ শীর্ষ তরফদার, সহকারী অধ্যাপক রসায়ন, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে যাওয়ার আগে আমরা কয়েকটি ছবি দেখে নেব, তারপরে আমরা মূল পাঠে ফিরে যাব। শুরুতেই দেখতে পাচ্ছ এটি দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছবি, যেখানে রয়েছে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের জন্য অনুকূল পরিবেশ। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের বিজ্ঞান শিক্ষাকে বাস্তবসম্মত ও আকর্ষণীয় করার চেষ্টা আমরা সবসময় করে থাকি, কারণ এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার তত্ত্বীয় ও বাস্তব জ্ঞানের সমন্বয় ঘটিয়ে তার শিক্ষাকে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। আর এর জন্য প্রয়োজন একটি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সুপরিসর ল্যাবরেটরি। এটি হচ্ছে এরকম একটি ল্যাবরেটরি। তো এই ধরনের একটি ল্যাবরেটরিতে কাজ করতে গেলে যদি তোমার পূর্ব ধারণা না থাকে, সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়াটা অসম্ভব কিছু নয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে অসতর্কতার কারণে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থীর মুখ রাসায়নিক দ্রব্যবেগে ঝলসে গিয়েছে। পাশের ছবিতে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে আছে। এরপরে দেখতে পাচ্ছ যে ল্যাবরেটরিতে কাজ করার সময় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে অসতর্কতার কারণে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলো দেখে নিশ্চয়ই ধারণা করতে পেরেছ যে আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে ল্যাবরেটরির ব্যবহার বিধি নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে লক্ষ্য করো যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান চর্চায় আধুনিক বিজ্ঞানের রীতি। রসায়নের ব্যবহারিক ক্লাসে ল্যাবরেটরিতে খুব সতর্কতার সাথে ও মনোযোগ সহকারে কাজ করা উচিত, আর তা না করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীকে মানসিক প্রস্তুতি, ইউনিফর্ম রক্ষা, ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতিকর সংস্পর্শ এবং ভাঙ্গা কাচের আঘাত ইত্যাদি থেকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অন্য সহপাঠীদের নিরাপত্তার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিয়ে কিছু সতর্কতা অবলম্বন করে ল্যাবে প্রবেশ করতে হবে। তাই শিক্ষার্থীবৃন্দ, আমরা ল্যাবে সাধারণত 4 ধরনের সুরক্ষা সামগ্রী ব্যবহার করে থাকি। এর মধ্যে রয়েছে অ্যাপ্রন, নিরাপদ চশমা, মাস্ক, হ্যান্ড গ্লাভস। বর্তমান কোভিড প্যান্ডামিক সিচুয়েশনে এই ধরনের সুরক্ষা সামগ্রীর সাথে সর্বস্তরের মানুষেরই পরিচয় ঘটেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে ল্যাবরেটরিতে একদল শিক্ষার্থী ল্যাবরেটরিতে ব্যবহারিক ক্লাস করছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কোনো সুরক্ষা আর ব্যবস্থা রাখেনি, যে কারণে এদের কাজ করার সময় যে কোনো দুর্ঘটনার সম্মুখীন এরা হতে পারে। তাহলে একজন শিক্ষার্থীকে নির্বিঘ্নে নিরাপদে কাজ করার জন্য প্রথমে প্রয়োজন অ্যাপ্রন। একজন শিক্ষার্থী যদি অ্যাপ্রন পরিধান করে, তাহলে প্রাথমিকভাবে তার মানসিক প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে তার ড্রেস বা ইউনিফর্মের সুরক্ষা হয়ে যায়, এবং তৃতীয়ত হচ্ছে যে তার যেহেতু হাত এবং শরীরের অধিকাংশ জায়গা অ্যাপ্রনে ঢাকা থাকে, কাজেই শরীরও সুরক্ষিত থাকে। কাজেই ল্যাবরেটরিতে অবশ্যই ইউনিফর্ম পরে ব্যবহারিক ক্লাস করা উচিত। তবে লক্ষ্য রাখতে হবে যে ল্যাবরেটরিতে কাজ করার সময় কখনোই ঢিলে ঢালা পোশাক তোমরা পরবে না, এবং ল্যাবরেটরিতে যে অ্যাপ্রনটি পরিধান করবে তার হাতা যদি 3/4 হয় সেক্ষেত্রে ভালো, এবং অ্যাপ্রনটি সাদা সুতি কাপড়ের হলে ব্যবহার করা অত্যন্ত আরামদায়ক হবে, কারণ এই ধরনের কাপড়ের তাপ শোষণ ক্ষমতা কম থাকে এবং
এটি শরীরের তাপমাত্রাকে দ্রুত বিকিরণ করতে পারে। কোনো অবস্থাতেই সিনথেটিকের তৈরি অ্যাপ্রন তোমরা ব্যবহার করবে না, কারণ এগুলো অত্যন্ত ধার্য পদার্থ। দুর্ঘটনা ঘটলে মারাত্মক বিপদ ঘটতে পারে। তোমরা লক্ষ্য করো যে ছবিতে দেখা যাচ্ছে যে পাশের একজন গবেষক রোবটটিতে কাজ করছে এবং কাজ করতে গিয়ে হঠাৎ করে তার এখান থেকে রাসায়নিক ঢেলে শরীরে পড়ে যায়, যে কারণে দেখা যাচ্ছে যে অ্যাপ্রনের অনেক অংশই ছিঁড়ে নিচে পড়ে গিয়েছে। এবং এখান থেকে এটা লক্ষণীয় যে তার অ্যাপ্রনটি নষ্ট হলেও তার পোশাক এমনকি তার শারীরিক সুরক্ষা কিন্তু নিশ্চিত আছে এই অ্যাপ্রনের জন্যই। কাজেই অবশ্যই ল্যাবে তোমরা অ্যাপ্রন পরিধান করে ব্যবহারিক ক্লাস করবে। এরপরে আসে নিরাপদ চশমা। সাধারণত ক্ষতিকর ও সহজে উদ্বায়ী রাসায়নিক দ্রব্যের পরীক্ষা করার সময় চোখের সুরক্ষার জন্য নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করা উচিত। টেস্ট টিউবে রিয়েজেন্ট উত্তপ্ত করার সময় অসাবধানতাবশত টেস্ট টিউব থেকে রিয়েজেন্ট ও বিষাক্ত গ্যাস তীব্র বেগে বেরিয়ে নিজের বা সহপাঠীদের শরীরে বা চোখে মুখে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য অবশ্যই নিরাপদ চশমা ব্যবহার করতে হবে, তাহলে চোখ সুরক্ষা পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, বিশেষ করে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড বাষ্প, তারপরে ক্ষয়কারী রাসায়নিক উপাদান, সোডিয়াম ও পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো চোখের ক্ষতি করে। সোডিয়াম ধাতু ব্যবহারের সময় চোখের মারাত্মক ক্ষতি সাধিত হয়। এ সকল কারণে চোখকে নিরাপদ রাখতে অবশ্যই তোমরা নিরাপদ চশমা পরিধান করে ল্যাবে কাজ সম্পন্ন করবে। তোমরা দেখতে পাচ্ছ যে একজন শিক্ষার্থী ল্যাবে এখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও তার চোখটি সুরক্ষিত আছে, কারণ চোখে তার সেফটি গগলস পরা আছে। পরের ছবিটিতে দেখা যাচ্ছে যে একদল শিক্ষার্থী সেফটি গগলস পরিধান করে চোখকে সুরক্ষিত রেখে ক্লিনিক্যাল ফ্লাক্সে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটানো হচ্ছে সেটি তারা পর্যবেক্ষণ করছে। এরপর লক্ষ্য করা যে হ্যান্ড গ্লাভস। ক্ষয়কারক ও বিষাক্ত রাসায়নিক দ্রব্যের বোতল ধরার পূর্বে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। এছাড়াও গাঢ় অ্যাসিড ব্যবহারের সময় বোতলের গায়ে সাবধানতাবশত অ্যাসিড লেগে থাকলে হাতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে অনেক রাসায়নিক দ্রব্য রয়েছে, যেমন সোডিয়াম ধাতু, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যানিলিন ইত্যাদি স্পর্শ করে শরীরে মারাত্মক ক্ষতি হয়। সায়ানাইড আয়ন রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে সায়ানো হিমোগ্লোবিন উৎপন্ন করে, যা রক্তের অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি করে। এছাড়াও ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন ফিল্টার পেপার, কাচের টুকরো, ভাঙা কর্ক ইত্যাদিকে ডাস্টবিনে ফেলার ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচিত। ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক বস্তু দ্বারা সৃষ্ট ক্ষতিকর প্রভাবের মাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। বাজারে বিভিন্ন ধরনের গ্লাভস পাওয়া যায়। তার মধ্যে রয়েছে 1 নম্বর নিওপ্রিন গ্লাভস। এটি পলিক্লোরোপ্রিন বা নিওপ্রিন রাবার দিয়ে তৈরি। এই গ্লাভসটি বেশ নরম এবং তাপরোধী হয়ে থাকে। সাধারণত তৈলাক্ত জাতীয় পদার্থ, এছাড়া জৈব দ্রাবক, মৃদু ক্ষয়কারক পদার্থ ইত্যাদি দিয়ে কাজ করার সময় এই জাতীয় গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখো ভিনাইল গ্লাভস। ভিনাইল গ্লাভসের মূল উপাদান হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। এটি বিভিন্ন ধরনের হাসপাতালে ও ল্যাবরেটরিতে বহুল ব্যবহৃত একটি গ্লাভস। এটি সহজে পচে না।
মৃদু ক্ষয়কারী রাসায়নিক দ্রব্য এবং ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক উপাদানের ব্যবহারের সময় এই জাতীয় গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখো জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস বিশেষ ধরনের ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়। এটি উচ্চ তাপমাত্রার তাপ কুপরিবাহী ও বিদ্যুৎ প্রতিরোধী। তাপীয় কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের পরীক্ষা সম্পন্ন করার জন্য এই জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। রিরোভিং মিলের শ্রমিকেরা এ ধরনের গ্লাভস ব্যবহার করে কাজ করে থাকে। এরপর হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। এটি প্রাকৃতিক রাবার ল্যাটেক্স দ্বারা তৈরি করা হয়। এটি অত্যন্ত নমনীয় ও দ্রুত সম্প্রসারণশীল। এই জাতীয় গ্লাভস জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে। এটি অ্যাসিড, ক্ষার, লবণ, সাবান, ডিটারজেন্ট, জৈব দ্রাবক ইত্যাদি প্রতিরোধী, তবে খুব পাতলা বলে তাপ ও ঘর্ষণ রোধ করতে পারে না। এই জাতীয় গ্লাভস সংক্রামক পদার্থের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এটি সংশ্লেষিত রাবার থেকে তৈরি করা হয়। এটি একজৈব নাইট্রাইল ও 1,3-বিউটাডাইনের কোপলিমার। এই জাতীয় গ্লাভস অনমনীয় ও অসম্প্রসারণশীল, তবে এটি জীবাণু সংক্রমণ ও বৈদ্যুতিক শক রোধ করে। এই নাইট্রাইল গ্লাভস স্বাস্থ্যসম্মত গ্লাভস। এরপর হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। এটি বৈদ্যুতিক শক প্রতিরোধক একটি গ্লাভস। ক্ষয়কারক উপাদান থেকে সুরক্ষার জন্য এই জাতীয় গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসি মাস্ক। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করা হয়। বর্তমান সিচুয়েশনে মাস্ক একটি পরিচিত স্বাস্থ্য উপকরণ। ল্যাবরেটরিতে কাজ করার সময় মারাত্মক বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়। এ সকল নির্গত গ্যাসের প্রভাবে অনেক সময় দেখা যায় যে চোখে পানি আসা, মাথা ব্যথা করা, বমি আসা, শ্বাসকষ্ট হওয়া, এমনকি শিক্ষার্থী জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। আর এক্ষেত্রে যদি মাস্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যথেষ্ট কমে যায়। সাধারণত ল্যাবরেটরিতে কাজ করতে গেলে যে গ্যাসগুলো উৎপন্ন হয়ে থাকে সেগুলোর মধ্যে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, এই সকল গ্যাস আছে। এছাড়াও বিভিন্ন জৈব যৌগ, বিশেষ করে বেনজিন, টোলুইন, ক্লোরোফর্ম, অ্যালকোহল, অ্যামিন, ন্যাপথালিন, জাইলিন, এগুলোও কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই নিরাপদ নয়। মাস্ক ব্যবহারের ফলে এদের ক্ষতির মাত্রা অনেকটাই কমে যায়। তোমরা এখানে মাস্ক পরিধানরত অবস্থা দেখতে পাচ্ছ যে একজন ভুল নিয়মে মাস্ক পরিধান করেছে, আরেকজন সঠিক নিয়মে অর্থাৎ এইভাবে মাস্ক পরিধান করেছে। এর পরের ছবিটিতে দেখতে পাচ্ছ যে একজন শিক্ষক হাতে হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক পরিধান করে নিজেকে সুরক্ষিত রেখে ল্যাবে তার দায়িত্বে কাজ সম্পন্ন করে যাচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এখন পর্যন্ত কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সেই বিষয়টি জানলাম। এ পর্যায়ে আমরা জানব যে ল্যাবরেটরিতে সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজ করার জন্য যে বিষয়গুলি তোমাদের স্মরণ রাখা দরকার, যাদেরকে আমরা বলে থাকি সোনালী বিধি বা গোল্ডেন রুলস, সেই জিনিসটা যদি তোমরা মেনে চলো তাহলে ল্যাবে সুন্দরভাবে কাজ করতে সমর্থ হবে। তাই এখানে লক্ষ্য করো যে পরীক্ষাগারের নিরাপদ পরিবেশ সৃষ্টি ও তা অক্ষুণ্ণ রাখতে হলে অবশ্যই নিয়মানুবর্তী হতে হবে, যত্নশীল থাকতে হবে, অধ্যবসায়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে, সুবিবেচনা থাকতে হবে ও পরিষ্কার পরিচ্ছন্ন
তার প্রতি মনোযোগী হতে হবে। 1 নম্বর, যে ল্যাবরেটরিতে আসার আগে অবশ্যই বই পড়ে স্বচ্ছ ধারণা নিয়ে আসতে হবে। 2 হচ্ছে, অযথা ল্যাবরেটরিতে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করা যাবে না, যাতে করে মনোনিবেশে ব্যাঘাত সৃষ্টি না হয়। এরপরে দেখো, যে ডেস্কে কাজ করতে হবে সে ডেস্কটি যাতে পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ল্যাব ত্যাগ করার পূর্বে ব্যবহৃত সকল কাজ সামগ্রী ধুয়ে ডেস্কের উপর সাজিয়ে রাখতে হবে। 4, অযথা বুনসেন বার্নার জ্বালিয়ে রাখা যাবে না, কারণ এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। 5 হচ্ছে, বই, খাতা, ব্যাগ, পানীয় বোতল ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা ঠিক নয়। 6, পরীক্ষণীয় পদ্ধতি সতর্কতার সাথে অনুসরণ করতে হবে। 7, ব্যালেন্স পরিচ্ছন্ন রাখা আবশ্যক। 8 হচ্ছে, তড়িঘড়ি করে কাজ শেষ করে চলে যাওয়ার প্রবণতা পরিহার করতে হবে। 9 হচ্ছে, রাসায়নিক দ্রব্যের স্বাদ ও গন্ধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়, এগুলোর স্বাদ বা গন্ধ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। আগামী ক্লাসে বিভিন্ন গ্লাস সামগ্রীর সাথে তোমাদের পরিচয় করে দিব, সেই সাথে গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল সম্পর্কে আলোচনা নিয়ে আসছি, সেটা দেখার আমন্ত্রণ রইল। আর আমার ক্লাস নিয়মিতভাবে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।